শুভরাত্রি বন্ধুরা, আজকের বিশেষ খবরগুলি হল: বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি, 50 কিমি বেগে ঝড়। সিকিউরিটি বন্ড বন্ধক রেখে ফের 1000 কোটি ঋণ নিচ্ছে অসম। বিহার থেকেই ভোট প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের 2024 নির্বাচন কমিটিতে নতুন দায়িত্বে পাইলট। মোদিকে ভাট বলে কটাক্ষ, মালদ্বীপে সাসপেন্ড 3 মন্ত্রী। ফিলিস্তিনপন্থী পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার 6 পড়ুয়া। তাহলে বিস্তারিত খবরে যাবার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী বুধবার পর্যন্ত বাংলার বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপে এই ঘূর্ণাবর্তের বড়সড় প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। চলতি অর্থবর্ষ শেষ হতে বাকি আর 2 মাস। এই সময়ে ফের 1000 কোটি টাকা ঋণ নিচ্ছে রাজ্য সরকার। সিকিউরিটি বন্ড বন্ধক রেখে এই ঋণ নেওয়া হচ্ছে। জানা গেছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েও দিয়েছে রাজ্যের অর্থ দফতর। নতুন করে 1000 কোটি টাকা ঋণ নিলে এই অর্থবর্ষে রাজ্যের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে 1,51,000 কোটি টাকা। কিন্তু সরকারের দিক থেকে বলা হচ্ছে, ঋণের পরিমাণ বাড়লেও এর জেরে অর্থনীতির ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। অর্থ বিভাগের এক পদস্থ কর্তা সাময়িক প্রসঙ্গকে বলেছেন, এটা তো খুব স্বাভাবিক প্রবণতা। কেন্দ্রের বেঁধে দেওয়া নীতি মেনেই ঋণ নিচ্ছে সরকার। বিরোধী দলগুলোর তরফে রাজ্য সরকারকে ক্রমাগত আক্রমণ করে বলা হচ্ছে, রাজ্য দেউলিয়া হয়ে গেছে, তাই ঋণ নিয়ে আর্থিক ব্যবস্থাকে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন বারবার বলেছেন, ঋণ নিয়ে দান খয়রাতি করছে সরকার। ওদিকে সাধারণ মানুষের মাথার ওপর ঋণের বোঝা আরও ভারী হচ্ছে। বিভিন্ন প্রকল্প তৈরি করে উপকৃতদের তালিকা লম্বা করতে গিয়ে রাজ্যের অর্থনীতিকে এই সরকার শেষ করে দিচ্ছে বলে অভিযোগ রকিবুলের। বিধায়ক অখিল গগৈ একবার বিধানসভায় বলেছিলেন, এভাবে ঋণ নিলে শ্রীলঙ্কার মতো দশা হবে অসমের। কিন্তু বিধানসভায় দাঁড়িয়েই অর্থমন্ত্রী অজন্তা নেওগ সাফ জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রের নীতির বাইরে গিয়ে ঋণ নিচ্ছে না রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, ঋণ যেমন নেওয়া হচ্ছে তেমনই তা পরিশোধও করছে রাজ্য। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার থেকেই নির্বাচনী প্রচারের সূচনা করবেন। আগামী 13 জানুয়ারি বিহারে রমন ময়দানে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। সেখান থেকেই তিনি লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করবেন। সেদিন বিহারে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বিহারের 40টি আসনই এখন প্রধান টার্গেট বিজেপির কাছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা বিহারে প্রচুর সভা করবেন। বিহারে নীতিশ কুমারকে জোর ধাক্কা দিতে সব ধরনের প্রচেষ্টাই চালানো হবে বলে বিজেপি সূত্রে খবর। তাই আসন্ন লোকসভা নির্বাচনে বিহার জুড়ে রাজনীতির অন্য খেলা হবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। লোকসভা নির্বাচন, ইন্ডিয়া জোটের দিকে নজর রয়েছে বিজেপির। তাই আগে থেকেই সতর্ক কংগ্রেস শিবির। 2024 লোকসভা নির্বাচনকে নজরে রেখে একটি কমিটি ইতিমধ্যেই গঠন করেছে কংগ্রেস। সেই কমিটিতে এবার জায়গা পেলেন অশোক গেহলোত এবং সচিন পাইলট। শনিবার কংগ্রেসের একটি বৈঠক হয়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই দুজনেই নয়, কমিটিতে স্থান পেয়েছেন আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা। তাদের মধ্যে রয়েছেন জিতেন্দ্র সিং, মোহন প্রকাশ, সিপি যোশী, হরিশ চৌধুরী, রামলাল জাট প্রমুখ। এদের সকলেরই প্রধান কাজ হবে 2024 লোকসভা নির্বাচনে দেশজুড়ে কংগ্রেসের ভোটে লড়ার পরিকল্পনা পর্যবেক্ষণ করা। সেই মত দলকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। কমিটিতে জায়গা পেয়ে অশোক গেহলোত এবং সচিন পাইলট জানিয়েছেন, দল তাদের যে দায়িত্ব দিয়েছে তাতে তারা নিজেদের সম্মানিত বোধ করছেন। এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য সব ধরনের চেষ্টা করা হবে। লাক্ষাদ্বীপ সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তাকে ভার হাতের পুতুল বলে তোপ দাগেন মালদ্বীপের যুব কল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা। তারপরেই রবিবার সাসপেন্ড করা হয় তাকে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে 2 মন্ত্রী মালশা শরীফ ও মাহজুম মাজিদকে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতীয় হাইকমিশন। উল্লেখ্য, মালদ্বীপের মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় #বয়কট মালদ্বীপ। সে দেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন অনেকেই। গত 4 জানুয়ারি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে সমুদ্র ও সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেন তিনি। তারপরেই প্রধানমন্ত্রীর ছবি নিয়ে একের পর এক কটাক্ষ শুরু করেন চীনপন্থী মালদ্বীপ সরকারের নেতামন্ত্রীরা।
যুবকল্যাণ মন্ত্রী মারিয়ম শিউনা শটান ভার বলে কটাক্ষ করেন মোদিকে। তার লাক্ষাদ্বীপ সফরের ছবি দেখে মালদ্বীপের নেতা জাহিদ রামিজের দাবি, ভারতের সমুদ্র সৈকতগুলো তো আমাদের মতো পরিষ্কার নয়, তা থেকে দুর্গন্ধ আসে। একের পর এক অপমানজনক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে অবশ্য সাফাই দিয়েছে মালদ্বীপের সরকার। বিবৃতি জারি করে বলা হয়, বাকস্বাধীনতা থাকলেও সেটা ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত। হিংসা ছড়াতে বা আন্তর্জাতিক মহলে মালদ্বীপের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে যেন বাকস্বাধীনতার অপব্যবহার না হয়। সোশ্যাল মিডিয়ায় বিদেশি নেতা ও আধিকারিকদের বিরুদ্ধে নানা অপমানজনক মন্তব্য ঘোরাফেরা করছে। তবে সেগুলো প্রত্যেকটাই ব্যক্তিগত মতামত, তার সঙ্গে মালদ্বীপ সরকারের কোনো সম্পর্ক নেই। এহেন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে ভারত। ইতিমধ্যেই মালদ্বীপ সরকারের সঙ্গে কথা বলেছে সেদেশের ভারতীয় হাই কমিশন। মালিতে মোহাম্মদ মুইজুর প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলেই খবর। তবে বিতর্কের মুখে পড়ে অবমাননাকর পোস্টগুলো মুছে দেওয়া হয়েছে। তারপরেই মন্ত্রিসভা থেকে সাসপেন্ড হন মারিয়ম। খানিক পরে জানানো হয় সরিয়ে দেওয়া হল আরও 2 মন্ত্রীকে। উল্লেখ্য, গত বছর চীনপন্থী মুইজু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কে শুরু হয়েছে দ্বন্দ্ব। বাইরে ফিলিস্তিনপন্থী পোস্টার লাগানোর জন্য কেরালা পুলিশ 6 ছাত্রকে গ্রেফতার করেছে। পরে তারা জামিনে মুক্তি পান। জানা যায় যে কোজিকোডের ফারুক কলেজের ছাত্ররা স্টারবাকস আউটলেটের বাইরে ফ্রি প্যালেস্টাইন সহ অন্যান্য পোস্টার সাজিয়েছিল। আউটলেটের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছাত্ররা ভারতের ওয়েলফেয়ার পার্টির ছাত্র শাখা আন্দোলনের সদস্য বলে জানা গেছে। খবর পড়া এখানে শেষ হল।